স্কাইস্ক্রেপার, ট্রাম আর ঠিক তার পাশেই ৪০০ বছরের পুরনো দেয়াল। মরক্কোর রাজধানী দেখতে যতটা শান্ত, ভেতরে ততটাই চমক। আমি এখন সেই রাবাতে, যেখানে রাজা থাকেন কিন্তু শহরটা একদমই ব্যস্ত নয়। মরক্কোতে সবাই মনে করে কাসাব্লাঙ্কাই রাজধানী, কিন্তু আসল রাজধানী হলো রাবাত। আমি এখন সেই ভুল ভাঙানো শহরে দাঁড়িয়ে আছি, যেখানে আছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় প্রাসাদ, প্রাচীন দুর্গ আর হাজার বছরের আটলান্টিক বাতাস। এটাই রাবাত। হ্যাঁ গাইস, শুভ সকাল সবাইকে। ফেজ ট্রেন স্টেশন থেকে আজকে আমি যাচ্ছি হচ্ছে রাবাত। এটা মরক্কোর অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী এবং আমি এখন আছি ফেজ সেন্টার স্টেশনে, ট্রেন স্টেশনে, এবং এখান থেকে আমরা মরক্কো রেলওয়ে, যেটা হচ্ছে ONCF, এই ট্রেনে করে রাবাতে যাব। এখান থেকে রাবাতের যাইতে লাগে প্রায় 2 ঘন্টা 55 মিনিট, সো প্রায় 3 ঘন্টার মতন, এবং ট্রেনের টিকিট পড়বে প্রায় পার পারসন প্রবলি 180 দিরহামের মতন। সো আই এম গোনা সি ইউ সুন দেয়ার। মরক্কোর উপকূলে অবস্থিত রাবাত ফেস বা মারাক্কেশের মতো জনপ্রিয় পর্যটন শহর থেকে অনেক দূরে, আর কাসাব্লাঙ্কার মতো বিখ্যাত নামও নয়। তাই রাবাতকে অনেক সময় তেমন গুরুত্ব দেওয়া হয় না। রাবাতের আশেপাশের এলাকা একসময় রোমানদের বসতি ছিল, আর তার প্রমাণ হিসেবে আজও অসংখ্য ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। 1700 শতকের এক সময় রাবাত শাসন করত বুরেগডেক প্রজাতন্ত্রের অধীনে থাকা জলদস্যুরা। রাবাত নামটি এসেছে রিবাত থেকে, যা মঠ বা দুর্গের মতো, যেটি পাহারা দিতেন ইসলামী যোদ্ধারা, যাদের বলা হতো মুরাবিত। আমি এখন ট্রেনে উঠব। আমার বগিটা হচ্ছে একেবারে সামনে। খুবই চিলিং সকাল, এবং এখানকার স্টেশনগুলো অনেক ক্লিন। ট্রেনগুলো যদিও একটু পুরনো হলেও খুব ক্লিন আছে, মেনটেন করা হয়েছে ভালোই। সো গাইজ, আমি এই যে এখন আইসা মাত্র ট্রেনে বসলাম। ট্রেন ছাড়তে আরও প্রায় 10 মিনিট বাকি। পৌঁছাইলাম রাবাতে, এবং আমি এখন আছি রাবাতের সিটি সেন্টারে। এবং আমি যে স্টেশনে নামছি, স্টেশনে আসলে কনস্ট্রাকশন চলতেছে, তো পুরো স্টেশনটা একটু মেসি। এবং আপনারা জানেন যে এখানে ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে 2029 না 30-এ, তো এই জন্য প্রচুর কনস্ট্রাকশন চলতেছে আপাতত পুরো মরক্কো জুড়েই। নতুন নতুন স্টেডিয়াম এবং রাস্তাঘাট আরও মডার্ন করার কাজ চলতেছে। সো অ্যান্ড ইন ফ্রন্ট অফ মি, এটা হচ্ছে মরক্কোর পার্লামেন্ট, আমাদের যে জাতীয় সংসদ। যদি আমাদের জাতীয় সংসদ থেকে অনেক ছোট, এবং আই থিঙ্ক আমাদের জাতীয় সংসদ দেখতে আরও সুন্দর। সো এবং এখানে এরকম ছোট ছোট রিক্সা আছে, এই যে টমটমের মতন দেখতে, যেটা হচ্ছে যে রাবাতের একটা স্পেশালিটি, এরকম হিস্টোরিক ঘরগুলা। আমার সামনে যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে মরক্কো ন্যাশনাল ব্যাংক। সামনের দরজাগুলো খুবই কারুকার্য করা, এন্ট্রান্স দেখতে ভালোই। এবং আমার সামনে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে মরক্কোর পোস্ট, আমাদের যেরকম বাংলাদেশের ডাক টেলি যোগাযোগ, এখানকার ডাকঘর বা পোস্ট অফিস হইতেছে এটা, যে সেন্ট্রাল মেইন। বিকজ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মোহাম্মদ 5 অ্যাভিনিউ। এটা মরক্কো রাবাতের খুবই ফেমাস একটা স্ট্রিট। এবং এখানে সামনে অনেকগুলো ক্যাফে আছে, এবং আশেপাশের যে রাস্তাগুলো, বিল্ডিং অনেকটা ওল্ড স্টাইলে। সো গাইজ, আমার সামনে যে ক্যাফেটা আছে, এই ক্যাফেটার নাম হচ্ছে লা কমেডিয়া, এবং এটা এখানকার খুব ফেমাস একটা ক্যাফে।
আই থিঙ্ক মোস্টলি ফ্রেঞ্চ, লাইক অনেক পেস্ট্রি টেস্ট্রি বা এইসবের জন্য খুবই ভালো। সো আমি এখন ভিতরে যাব। আমি এখন ক্যাফের ভিতরে, বিভিন্ন টাইপের অনেক পেস্ট্রি আছে এখানে। সো গাইজ, আমি ক্যাফে থেকে একটা ক্রোসান্ট নিছি, ক্রোসান্ট উইথ পিস্তাশিও। এরকম হচ্ছে এটা দেখতে। এটা আসলে নর্মাল ক্রোসান্ট, একটু বলে পিস্তাশিও মানে স্প্রেড করা, ভালোই খাইতে। এবং পুরো রাবাত এরিয়াটা, এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে, ক্যাফে এবং যে রেস্টুরেন্টগুলো মানে খুব হিস্টোরিক বিল্ডিংয়ের উপরে, মানে বৈশাখ মানে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। এটা হচ্ছে 7 সিনেমা, এটা হচ্ছে এখানকার খুব ফেমাস সেন্টারে। এটা হচ্ছে খুব ট্রেডিশনাল এদের একটা মানে সিনেমা হল, অনেক পুরানো, এটাকে বলা হয় 7 সিনেমা। আমার সামনে যেই দেয়ালটা দেখতেছেন পুরো প্রাচীরের মতন, এটা হচ্ছে এখানকার ওল্ড মদিনাতে ঢোকার রাস্তা, এবং এখানে অনেকগুলো গেট আছে। সো গাইস, আমি এখন এই যে ওল্ড মার্কেটের ঝামেলার মধ্যে ঢুকে গেছি। আসলে এখানকার সব ওল্ড মদিনাগুলোই কম বেশি সেমই, অনেক চিপা চাপা গলি। হচ্ছে আমি জানি এটা হচ্ছে গরুর মাথা মনে হইতেছে। এখানে প্রচুর স্ট্রিট ফুড আছে, এবং এগুলা মেইনলি আসলে কাবাব টাইপের এসব খাবার দাবার। তো মরক্কোতে এসব অনেক বেশি চলে, যেমন হচ্ছে সসেজেস, তারপরে কোফতা হচ্ছে বিফ মিন্স, এবং ম্যাক্সিমাম খাবারে আসলে মিট বেসড আমাদের মতনই। যেখানে একটা মসজিদ এখানে আছে আমাদের মতনই সব জায়গায়, বাংলাদেশের মতো তো ঘন ঘন মসজিদ নাই, বাট যেখানে যে মসজিদগুলো আছে খুবই আর্কিটেকচারালি অনেক সুন্দর, এবং দেখে মনে হয় অনেক পুরানো, বাট ভিতরে গেলে বা ভিতরে যে ডেকোরেশন বা সব কিছু খুবই দেখতে খুবই অসাধারণ। তবে এই ওল্ড মার্কেটটা আমার কাছে একটু কম মানে ভিড় মনে হইতেছে, এবং মনে হয় যে একটু মানে শ্বাস টাস নেওয়ার মতো স্পেস আছে একটু। অন্যান্য ওল্ড মদিনাগুলো খুবই কনজেস্টেড, কারণ অনেক বেশি ট্যুরিস্ট এখানকার যে ওল্ড মদিনা, এটা অত বেশি ট্যুরিস্টিক না আমার যতদূর মনে হয়, এবং মোটামুটি ক্লিনও আছে, মোটামুটি স্পেস আছে চারদিকে। এবং এখানকার যে ওল্ড মার্কেট, এটা আসলে অত বেশি মানে আঁকাবাঁকা না, মানে দেখা যায় যে 3 লেনে 3টে সরু রাস্তার মতন। তো আমার সামনে যেটা দেখতেছেন এটা অনেক লম্বা রাস্তা, এবং মানে অনেকটা অর্গানাইজড আর কি। 3 লেনে দেখা যায় যে অনেক লম্বা। এরকম মোটরসাইকেল আপনারা অহরহ দেখবেন যে ওল্ড মদিনার মধ্যে যাইতেছে স্কুটার দিয়া, তো একটু সাবধান থাকা লাগে, দেখা যায় হুট করে পিছন থেকে এসে গেছে। এখন প্রায় জোহরের নামাজের সময় হয়ে গেছে, এই জন্য এখানে একটু ম্যাক্সিমাম সব ক্লোজ। এরা আবার নামাজের টাইমে সবগুলো ক্লোজ রাখে নামাজে যাওয়ার জন্য, সো এই জন্য কিছু কিছু সব ক্লোজ। আসলে মরক্কোর ব্যাপারটা হচ্ছে যে মানে পুরা এটা হচ্ছে মানে একটা মডার্ন এবং ইতিহাস, মানে যে মডার্ন এবং
যে ঐতিহাসিক যে জায়গাগুলো, এটার একটা মিশ্রণ আর কি। মানে কোনো জায়গায় গেলে আপনার মনে হবে যে 500-600 বছর পিছনে চলে আসছেন, আবার কোনো জায়গায় গেলে মনে হবে খুবই মডার্ন। যেমন আমরা যখন তিতুয়ানে গেছি, তিতুয়ান খুবই মডার্ন একটা শহর এবং তানজির খুবই মডার্ন একটা শহর, রাবাতও অনেক মডার্ন শহর। বাট আমি এখন যে সাইডটাতে আছি এটা হচ্ছে রাবাতের মানে ওল্ড সাইডটা আর কি। এটা একটা নিউ বা খুব মডার্ন টাউন আছে, এখানে আমরা যাবো একটু পরে। সো মরক্কোতে আসলে মানে কি বলবো, মানে খুবই ডাইভার্সিটি আর কি, মানে কালচারে ডাইভার্সিটি, টাইমে ডাইভার্সিটি। যেগুলো খুবই ক্লাসিক স্কুটার এখানকার। এবং আমার সামনে যেই দেখতে পাচ্ছেন, মানে মনে হয় আলিফ লাইলে ঢুকে গেছে আর কি, এরকম একটা অবস্থা। যদি কখনো আসেন, হাতে সময় থাকে, মানে এগুলো ঘুরে আসলে শেষ করার কোনো মানে ইয়ে নেই। মনে হয় যে এনজয় করি বসে বসে সারাদিন। এই যে আমার বাম পাশে আরেকটা মসজিদ। তো এই ব্রেডটা হইতেছে খুবস, বাট এটা একটু মানে ডিফারেন্টলি তৈরি করা এখানকার, এবং খুবই ফ্রেশ ব্রেড। আমার সামনে দেখতেছেন এটা একটা কবরস্থান। May Allah rest their soul in peace. So guys, আমরা এখন যাচ্ছি একটা জায়গা, এটা হচ্ছে উদায়া, এবং এটা হচ্ছে একটা মনুমেন্টের মতন এবং খুব সুন্দর একটা জায়গা, এবং it has a nice view. সো আমরা এখন ওখানে যাব, এটা কাছেই, সো হাঁটতে দিকেই চলে যাচ্ছি। সো আমরা এখন উদায়ার ভিতরে যাব, এবং যত শুনছি এখান থেকে ভিউটা অসাধারণ। আমরা ওটা চেক করব। মরক্কোর রাজধানী রাবাত ঘুরতে এসে যে জায়গাটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো কাসবা অব উদায়া। উদায়ার গল্প শুরু হয় প্রায় 11 বছর আগে, যখন আল মুহাদ সাম্রাজ্য এখানে প্রথম এই দুর্গ তৈরি করে। উদ্দেশ্য ছিল পরিষ্কার শহরকে রক্ষা করা এবং আটলান্টিক উপকূলের উপরে শক্ত ঘাঁটি তৈরি করা। একসময় এই অঞ্চল পুরোপুরি চলে গিয়েছিল সমুদ্র ডাকাতদের হাতে। 1600 ও 17 শতকে বৌ রেগরেগ রিপাবলিক নামে একদল কুখ্যাত জলদস্যু এখানে ঘাঁটি গড়েছিল। সমুদ্র থেকে যে জাহাজ দেখা যেত তারা ধরাধরি করত, আর এখানকার দুর্গই ছিল তাদের সেফ হাউস। উদায়া এলাকার বেশিরভাগ ঘরেই আছে 1000 বছরের বেশি পুরনো আন্দালুসিয়ান নকশা, কাঠের দরজা, লোহার কারুকাজ আর ছোট ছোট খিলান। এখানে দাঁড়ালে সামনে দেখা যায় পুরো আটলান্টিক সমুদ্র আর পাশে রেগরেগ নদীর মোহনা। উদায়া কাসবা প্রথম তৈরি করা হয়েছিল প্রাচীন রোমান শহর সালা কলোনিয়া, যেটা আজকের সেল্লা নেক্রোপোলিস, এবং নৌ চলাচলের যোগ্য নদীর মোহনা বৌ রেগরেগকে রক্ষা করার জন্য। আজ আমরা যে বিশাল কাসবা দেখি তার শুরু ছিল প্রায় 1000 বছর আগে একটি ছোট সামরিক বাংকার হিসেবে। সময়ের সাথে সাথে ছোট সেই ঘাঁটিটি প্রথমে রূপ নেয় একটি দুর্গে, পরে আরও বড় হয়ে ওঠে শক্তিশালী এক সিটাডেলে। গত 1 সহস্রাব্দে এটি অসংখ্যবার পরিত্যক্ত হয়েছে, দখল হয়েছে, বড় করা হয়েছে এবং পুনর্গঠিত হয়েছে। কাসবার নাম এসেছে এক বিশেষ গোত্রের থেকে যারা একসময় এখানে শাসন করত, সেটা হলো উদায়া উপজাতি। তারা প্রথম এই উঁচু ভূমিতে বসতি স্থাপন করে স্থানীয় উপজাতিদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে এবং তাদের উপকূলবর্তী শহরকে সমুদ্র দস্যুদের হাত থেকে বাঁচাতে। ওই সময় বহু জলদস্যুই কাছের শহর সলে থেকে তাদের অভিযান চালাতো।
আজ কাসবা যেভাবে সাজানো গোছানো ও সুন্দর দেখায় তার বড় কৃতিত্ব যায় ফরাসিদের কাছে, যারা প্রোটেক্টরেট আমলে এটি পুনর্গঠন করে এবং নতুনভাবে জনবসতি স্থাপন করে। ভেতরে ঢুকলে প্রথমে আপনারা যেটি দেখতে পাবেন সেটা হলো আন্দালুসিয়ান গার্ডেন, যা ফরাসিরা প্রোটেক্টরেট আমলে তৈরি করেছিল। এরপর রয়েছে ন্যাশনাল মিউজিয়াম অফ জুয়েলারি, যা একসময় সুলতান মোলাই ইসমাইলের বাসভবন ছিল। কাসবার আরও ভেতরে আছে রাবাতের সবচেয়ে পুরনো মসজিদ জামা আল আতিকা। স্বাভাবিকভাবেই এখানে প্রবেশের অনুমতি কেবল মুসলমানদের জন্য। খুবই অসাধারণ একটা দৃশ্য। মানে মরক্কোতে এরকম প্রচুর জায়গা আছে যেখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ পাবেন। ফর এক্সাম্পল এখান থেকে পুরো রাবাত শহরটাই দেখা যাইতেছে। জাস্ট লুক এট দিস। এবং এই পুরো এরিয়াটাই আপনারা দেখেন, কি অসাধারণ একটা জায়গা। আমার মাঝে মধ্যে এখানে আসলে মনে হয় যে একেবারে বসেই থাকি। আপনারা যখন আসবেন টাইম নিয়ে আসবেন যাতে পুরো জায়গাটা এনজয় করতে পারেন। দেখেন ছোটো ছোটো যেটা ক্যানন আছে, মানে অনেকটা হচ্ছে দুর্গের মতন। আমরা যেরকম মুভিতে দেখি যে সমুদ্র দিয়ে জাহাজ নিয়ে অ্যাটাক করতে আসে এবং মানুষ দুর্গ বানায় জাহাজ প্রতিরোধ করার জন্য। এবং দূরে একটা লাইট হাউস দেখা যাইতেছে। এখন আমি যেটা ট্রাই করতেছি এটা খুবই একটা ট্রেডিশনাল মরক্কান কম্বো। এটার নাম হচ্ছে রাইবি জামিলা এবং এটা হচ্ছে মেরিন্ডিনা। এটা হচ্ছে এক ধরনের ইয়োগার্ট, লিকুইড ইয়োগার্ট, এবং এটা হচ্ছে একটা কেক। সো আমি এখন এটা ট্রাই করব। এই যে এটা দেখতে অনেকটা এরকম। এবং এই কেকের সাথে ইয়োগার্ট, ইয়োগার্টটা ভালো খাইতে, স্ট্রবেরি ফ্লেভার। সো এটা এখানে খুব ফেমাস একটা কম্বো। এখন আমি যাইতেছে হাসান টাওয়ার দেখতে এবং মোহাম্মদ 5 মিউজিয়াম। সো এই দুইটা জায়গায় খুবই পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। এখানে মোহাম্মদ 5 মিউজিয়াম যেটা, ওইখানে হচ্ছে হাসান 2 এবং মোহাম্মদ 5-এর যে ফর্মার কিং এদের কবরস্থান। সো এটা খুবই একটা দর্শনীয় স্থান। এবং আর যে হাসান টাওয়ার এটা আসলে খুবই নাইস একটা মনুমেন্ট এবং পর্যটকরা অনেক বেশি যায় এখানে। সো আমরা এখন যাবো ওইদিকে। এবং রাবাতে চলাচল করতে গেলে আপনারা ট্যাক্সি ইউজ করতে পারেন। এখানে পেটি ট্যাক্সি নামে একটা কোম্পানি আছে, তো ওরা ট্যাক্সি অপারেট করে, ওইটাতে চাইতে পারেন, বা অবশ্য ট্রামও ইউজ করতে পারেন। এবং চাইলে হেঁটে হেঁটেও, যেহেতু আশপাশ অনেক সুন্দর এবং অনেক কিছু দেখার আছে, তো আপনারা চাইলে হেঁটে হেঁটেও যাইতে পারেন। বাট আমি এখন ট্যাক্সি নিব এবং ট্যাক্সি করে ওখানে যাবো। চলুন তাহলে।
সো গাইস, আমি এখন চলে আসছি ভিতরে, এবং আমার সামনে যেই উঁচু টাওয়ারটা দেখতেছেন এটাই হচ্ছে হাসান টাওয়ার। এটা কমিশন করা হয় 1195 সালে বাই সুলতান ইয়াকুব আল মনসুর, এবং এটা আসলে যখন তৈরি করা হয় তখন এটা ইন্টেনশন ছিল হচ্ছে যে এটাকে বিশ্বের সবচেয়ে টলেস্ট টাওয়ার করা হবে, বাট আনফর্চুনেটলি এটা হয়নি। কারণ হচ্ছে যে সুলতান মারা যাওয়ার পরে 1199 সালে এটার কনস্ট্রাকশন যেটা সেটা বন্ধ হয়ে যায়। এটা সুন্দরই ছিল বাট ইনকমপ্লিট রয়ে যায় আর কি। তো নাও ইটস এখন এটা প্রায় 44 মিটার, এবং হচ্ছে যে এবং স্টিল, যদিও এটা ফিনিশ হয়নি বাট স্টিল এটা আসলে মানে আর্কিটেকচারালি খুবই সুন্দর একটা মনুমেন্ট, এবং এটাকে কী বলবো যে আফ্রিকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এবং এগুলো সবই খুব মানে ভালোভাবে মেনটেন করা হয়েছে, এবং এই কারণেই আসলে জায়গাটা এখনও খুব ভালোভাবে প্রিজার্ভড। এখন আমি যেদিকে হাঁটছি, আমার সামনে যেই বড় টোমটা দেখতে পাচ্ছেন মসজিদের মতন, এটাই হচ্ছে কিং মোহাম্মদ V এর রেস্টিং প্লেস। ওনার সন্তান কিং হাসান II এবং প্রিন্স আবদুল্লাহর সমাধিস্থল এখানে। এটা হচ্ছে খুবই ঐতিহাসিক এবং হিস্টোরিক্যাল, এবং মরক্কোর খুবই ইম্পর্ট্যান্ট একটা মনুমেন্ট। হাসান টাওয়ারের ভেতর র্যাম্প দিয়ে তৈরি, সিঁড়ি নয়। ধারণা করা হয় খলিফার ঘোড়ায় চড়ে উপরে ওঠার সুবিধার্থে এভাবে নির্মাণ করা হয়েছিল। হাসান টাওয়ারের পাশে ছড়িয়ে আছে শত শত অসম্পূর্ণ স্তম্ভ। এগুলি ছিল সেই বিশাল মসজিদের স্তম্ভ যা কখনোই সম্পূর্ণ হতে পারেনি। মোহাম্মদ পাঁচের সমাধি তৈরি করা হয় 1962 থেকে 1971 সালের মধ্যে, এবং এটি মরক্কোর অন্যতম মহিমান্বিত রাষ্ট্রীয় স্থাপনা। এখানে বিশ্রাম করছেন মরক্কোর আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাজা মোহাম্মদ পাঁচ এবং তার দুই পুত্র রাজা হাসান দ্বিতীয় এবং প্রিন্স আবদুল্লাহ। স্থাপনাটি পুরোপুরি ঐতিহ্যবাহী আলাউদ রাজবংশের স্থাপত্যশৈলীতে নির্মিত। সাদা ইতালিয়ান মার্বেলের দেয়াল, সবুজ অগ্নিসংহত সিরামিক টাইলস এবং সূক্ষ্ম মুজারাবি খোদাই একে করে তুলেছে মরক্কোর কারুকার্যের এক উৎকৃষ্ট নিদর্শন। রাবাতে দাঁড়িয়ে আমি দুটি মাস্টারপিস দেখেছি। সামনে উঁচুতে দাঁড়িয়ে আছে মোহাম্মদ VI টাওয়ার, যেটি পুরো মহাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং। এটি 250 মিটার উঁচু। আর মাত্র কয়েক ধাপ দূরে কিছুটা ভিন্ন কিন্তু সমানভাবে চমকপ্রদ গ্র্যান্ড থিয়েটার অফ রাবাত, আফ্রিকার সবচেয়ে বড় এবং অভিজাত সাংস্কৃতিক স্থান। একই দিনে রাবাতের ইতিহাস, সংস্কৃতি এবং সৌন্দর্য একসাথে দেখার অভিজ্ঞতা সত্যি অবিস্মরণীয়। আপনারা যদি মরক্কোর এই লুকানো রত্ন দেখতে চান, ভিডিওটি লাইক দিন, আর নতুন ভ্রমণ ও দারুণ অভিজ্ঞতার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারে।